নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল করের লেখা ছোট গল্প রাত পাখির ডাক। শুনতে থাকুন আজকের গল্প রাত পাখির ডাক। শুনলে মনে হবে পাখির ডাক, আসলে ওটা প্রেম বাহাদুরের ইশারা। গৌরী মায়াকে ডাকছে বাইরে। ডাকলেই তো পড়িমড়ি করে ছুট দেওয়া যায় না। মিম বাহাদুর ঘুমিয়েছে নাকি নেশার ঘরে চোখ উল্টে পড়ে আছে দেখতে হবে। 1.5 হাতে শয়তানের বাচ্চাটাও এক্ষুনি হয়তো গলা কাটা মুরগির মতো চেল্লাতে শুরু করবে। যেমনি বাপ তার তেমনি বাচ্চা। কুপিটা হাতে নিয়ে গৌরী মায়া মিম বাহাদুরের মুখটা একবার ভালো করে পরখ করল। লোকটা বুড়ো হয়ে গেছে, দেখলেই বোঝা যায়। মাংস কুঁচকে গেছে গাল কপালের, বুড়ো বলদের মতো ধুকোনো চেহারা। নেশায় টং হবার মতন রক্ত আর নেই। এখন নেশা করলে নিস্তেজ হয়ে পড়ে থাকে। ভীম বাহাদুর বেহুশ হয়ে ঘুমোচ্ছে। খাটিয়াটা দেহের ভারে ঝুলে পড়েছে। নাকের ফুটো দিয়ে ফোঁ ফোঁ শব্দ। মুখটা আধখানা খোলা। খানিকটা থুতো জমেছে গালের পাশে। মদের গন্ধ। শয়তানের বাচ্চাটা মাপের পিঠে লেপটে ঘুমিয়ে, মুখটা হাঁ। পিছুটিতে চোখের পাতা এঁটে গেছে। মাইরে থেকে কিরচিক কিরচিক চিক সেই বুনো পাখি ডাকটা আবার শোনা গেল। প্রেম বাহাদুর ডাকছে। কুপিটা ফুঁদিয়ে নিভিয়ে দিতে গিয়েছিল গৌরী মায়া, কি মনে করে আর নেভালো না। দরজার একপাশে আড়াল করে রাখল, ঘরটা যাতে অন্ধকার থাকে। মাইরে ঝাপসা জ্যোৎস্না। মেড়া টপকে বড় বড় কটা গাছের কাটা গুঁড়ির ওপর পা ফেলে ঠিক জায়গাটিতে এসে হাজির গৌরী মায়া। পানিসাজ গাছের তলায়, পাথরটা ফাঁকা। প্রেম বাহাদুর নেই। অবাক হয়ে থমকে দাঁড়ালো গৌরী মায়া। আশপাশ তাকালো। চাঁদের আলো যত, ছায়াও তত। সবটা ভালো করে ঠাহর করা যায় না। গেল কোথায় প্রেম বাহাদুর? দূর দূর নজর করে দেখছিল গৌরী মায়া। ফুরফুর হাওয়া দিচ্ছে এখন। আবার সেই ডাক উঠল, বুনো রাত পাখির কির চিকচিক ডাক। বার 3 ডাক দিয়েই চুপ। প্রেম বাহাদুরই বটে। খার গাছের ঝোপ থেকে ডাকটা আসছে। আজ একটু দূরে, আরও একটু আড়ালে এসে লুকিয়েছে বদমাসটা। গৌরী মায়া হালকা পায়ে ঘাস পাথর কাঠ কাঁটা টপকে কাকর গাছের তলায় গিয়ে হাজির। এখানেও প্রেম বাহাদুর নেই। এবার রীতিমতো অবাক হলো গৌরী মায়া। গেল কোথায় লোকটা? এই তো ডাকলো, এই উড়ে গেল। ঝাপসা জ্যোৎস্নায় যতটা দেখা যায় খুব ভালো করে দেখল গৌরী মায়া। প্রেম বাহাদুরের চিহ্ন নেই কোথাও। নিশ্চয় কোনো ছায়ার আড়ালে লুকিয়ে ডাকছে। বারবার, 3 বার। শেষ পর্যন্ত চটে উঠল গৌরী মায়া। লুকোচুরি খেলার সময় নাকি এখন? কুঠিতে ভীম বাহাদুর ঘুমোচ্ছে, বাচ্চাটাও। দুটোই তো সমান। ঘুম ভাঙলে একটা চেল্লাবে, অন্যটা মুরগি কাটার ডাক ছাড়বে। তখন রাগ করে হনহনিয়ে কুঠির দিকেই ফিরছিল গৌরী মায়া। হঠাৎ কোনো গাঢ় ছায়া থেকে যেন আরেকটি ছায়া নিঃশব্দে সরে এসে খপ করে হাত ধরে ফেলল গৌরী মায়ার। হাত ধরতে গৌরী মায়া চমকায়নি, কিন্তু মুখ ফিরিয়ে তাকাতেই সত্যি চমকে গেল। প্রেম বাহাদুর নয়, কর্ণবীর। ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিতে চাইল গৌরী মায়া। পারলেন না। বেশ শক্ত করেই ধরেছে হাতটা কর্ণবীর। এবার হাত টেনে একটা কামড় বসাবার চেষ্টা করল গৌরী মায়া। কেমন এক পশুর মতন ঘোঁত ঘোঁত শব্দ করে হেসে আরও তাকে বুকের উপরে জাপটে ধরল কর্ণবীর। গৌরী মায়া গালাগালি দিল, যা মুখে আসে তাই বলে।
গালাগালে ছাড়বার পাত্র নয় কর্ণবীর। বলছিল, ওই বুড়োটার ঘর করবি কতদিন আর? একটা লাশের সঙ্গে? তারপর আছে না একটা বাচ্চা, একরত্তি শয়তান। তোর পেটের বাচ্চা তো নয়, কার না কার, তার জন্য কিসের তোর গতর দেওয়া? চল চল, আমার সঙ্গে চল, 150 টাকা আমি দিয়ে দেব বাহাদুরকে, আমার ঘর করবি। কর্ণবীরের বুক আর দুহাতের মধ্যে গা যেন পিষে যাচ্ছিল গৌরী মায়ার। আগুনের মতো গরম লাগছিল, ছটফট করছিল। করবো না তোর ঘর, বদমাস। গৌরী মায়া নিজেকে ছাড়িয়ে নেবার জন্য ছটফট করতে করতে বলছিল, ভীম বাহাদুরেরই ঘর করব আমি, তোকে টাকা দিয়ে আমায় ছাড়িয়ে নিয়ে যেতে হবে না। কর্ণবীর হাসছিল তেমনই করে, বলছিল, তোর প্রেম বাহাদুর পাতি তোলা কুলি, পেটে খেতে রোজগারই শেষ হয়ে যায়, তোকে তার ঘরে নিয়ে যেতে হলে এই কামাইতে হবে না রে। আলগা করেছিল হাত কর্ণবীর। এক ঝটকায় ছিটকে বেরিয়ে এসে গৌরী মায়া পথ থেকে একটা কাটা ডাল তুলে নিল, থুতু ছুড়ল থুতু করে কর্ণবীরের দিকে। গালিগালাজ দিচ্ছিল, যা মুখে আসে তাই, আর বলছিল, তোর ঘর করতে রূপমায়াকে নিয়ে যা, কাঞ্চিকে নিয়ে যা, দিলমায়াকে নিয়ে যা, কোনটি কলি তাদের পরাগে যা, কুত্তা কোথাকার, ভাগ ভাগ। কর্ণবীর তবু হাসছিল, ঝাপসা চাঁদের আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই প্রথম নয়, কবারই এমনি হয়েছে। প্রেম বাহাদুরের ইশারা ভেবে গৌরী মায়া রাতের অন্ধকারে কুঠি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে পথে। আর প্রেম বাহাদুরের বদলে অন্য কেউ, নল বাহাদুর, জাং বাহাদুর, কর্ণবীর, এমনি কেউ না কেউ তাকে একলা পেয়ে এসে পথ আগলেছে। তাদের সকলেরই একই কথা, বুড়ো মরা ভীম বাহাদুরের ঘরে পড়ে আছিস কেন? তাও একটা বাচ্চা আছে তার, তোকেই আগলাতে হয়। আমার ঘরে চল, শাদি করব, 150 টাকা দিয়ে দেব ভীম বাহাদুরকে। মাঝে মাঝে গৌরী মায়ার মনে হয় আর সে পারে না। প্রেম বাহাদুরের জন্য দিনের পর দিন অপেক্ষা করে কি লাভ? সে পারবে না, তার ক্ষমতায় কুলোবে না। অন্য কারুর ঘরেই চলে যাকো। মন কিন্তু গৌরী মায়ার কাউকেই চায় না, প্রেম বাহাদুর বাদে। প্রেম বাহাদুর এখনো ঠিক পুরো জোয়ান পাহাড়ি নয়। গৌরী মায়ার মাথায় মাথায় কি একটু বেশি লম্বা হবে, তেমন তাগতবালা চেহারাও নয়, বরং দুবলা গোছের। বয়সটাও কম, গৌরী মায়ার চেয়ে 2-4 বছর যদি বেশি হয়। চা বাগানে পাতি তোলে আর চাপি টেপা কালো বাঁশি বাজায়। ছোঁড়াটা কোথা থেকে এই অদ্ভুত বাজনা শিখে এসেছিল কে জানে, বাজায় কিন্তু চমৎকার। একদিন এই বিদেশি বাঁশি শুনেই গৌরী মায়ার প্রথম চোখ পড়েছিল ছোকরার উপরে। তার আগে কেই বা প্রেম বাহাদুর, কেই বা দল বাহাদুর, অত খোঁজ খবর নেবার দরকারই পড়েনি গৌরী মায়ার। ভীম বাহাদুরের কুঠিতে গায়ে গতরে খেটে তার বাচ্চাটাকে পিঠে বয়ে চড় চাপাটি মেরে আর চা বাগানে পাতি তুলে তুলে দিন কেটে যাচ্ছিল একরকম। তার বয়সটা যে 18-20 আর ভীম বাহাদুরের 50-50, এ হিসেব করবার দরকারই হয়নি গৌরী মায়ার। ভীম বাহাদুর 300 টাকা দিয়ে গৌরী মায়াকে তার রুগ্ন বুড়ি মার কাছ থেকে নিয়ে এসেছিল। তা একরকম শাদি করেই এনেছিল বলা যায়। অবশ্য গৌরী মায়া কোনো স্বাদ বোঝেনি সে বিয়ের। ভীম বাহাদুরের ছেলেটা তখন আরো কচি, চা বাগানে পাতি হাজরি তখন আরো কম। ছেলে বইতে পেটের জোগান করতে সকাল সন্ধে শেষ হয়ে গেছে। ভীম বাহাদুর কুঠিতে রোজ এসেছে না এসেছে, মদ খেয়ে কোথায় পড়ে থেকেছে। জুয়ায় হেরে গৌরী মায়ের চাল আটার টাকা কেড়ে নিয়ে বেরিয়ে গেছে, মারধর দিয়েছে যখন তখন। তবু গৌরী মায়া কখনো ভাবেনি এই ঘর ভীম বাহাদুরের ঘর, সে ছেড়ে চলে যেতে পারে অনায়াসেই, ইচ্ছে করলেই। বাচ্চাটাকে এত ঘেন্না হতো না তখন। প্রেম বাহাদুরের সেই আজব বাঁশি
একদিন শুনল গৌরী মায়া সন্ধেবেলা বাগানের ছুটির পর বাজার থেকে সওদা করে ফিরছিল। হঠাৎ কি মনে করে একবার বুড়ি মাটাকে গেল দেখতে। রাস্তাটা নদী পথের, তাই একটু দূরই। ফেরার পথে রাস্তা ফাঁকা। সেদিনও জ্যোৎস্না ছিল, ফুটফুটে আলো, পাথর ঢালা রাস্তা চিকচিক করছিল। আর শিরীষ, খাকর, সাতাশি, লামপাতি গাছের ডাল বয়ে চাঁদের আলো গড়িয়ে পড়ছিল। একলা ফিরছিল গৌরী মায়া। হঠাৎ সেই বাঁশি, আজব বাঁশি। তার সুর আলাদা, স্বর আলাদা, জীবনে যা কোনোদিনই শোনেনি গৌরী মায়া। পথ চলতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। নদীপথ দিয়েই ফিরছিল প্রেম বাহাদুর। গৌরী মায়া দাঁড়িয়েছিল চুপ করে, গাছের ছায়ার মতন, অনড়, স্তব্ধ। অন্য বাগান থেকে এসেছি। এ বাঁশি বিলিতি বাঁশি। বাগানের পাগলা সাহেবের ভাই আমাকে শিখিয়েছিল, প্রেম বাহাদুর বলেছিল তখন। তারপর ওরা দুজনে, গৌরী মায়া আর প্রেম বাহাদুর, ফিরেছে একসঙ্গে পাশাপাশি। ধীরে ধীরে ঘনিষ্ঠতা। গৌরী মায়া বুঝতে পারছিল বুড়ো ভীম বাহাদুরের ওই ঘোলাটে নেশাটে চোখ আর আফিং খাওয়া অসাড় শরীর ছাড়া আরও নতুন রকমের এক চোখ আর শরীর আছে। ভীম বাহাদুরের নোংরা শয়তান বাচ্চাটা ছাড়াও বইবার মতন এক ভার আছে। তখন থেকে ভীম বাহাদুরের উপর যত ঘেন্না, তত ঘেন্না তার ছেলের উপরে। ঘরটাই আর ভালো লাগছিল না গৌরী মায়ার। একদিন প্রেম বাহাদুরের কাছে কথাটা খুলেই বলল গৌরী মায়া, আমায় তুই নিয়ে চল যেখানে খুশি, নয়তো নদীর জলে গিয়ে ডুববো আমি, সাপের ছোবলে পা বাড়িয়ে দেব। প্রেম বাহাদুর কাছে টেনে নিয়ে বলেছিল, টাকা জমাচ্ছি, 150 টাকা যে চাই রে গৌরী মায়া। টাকা জমলেই তোকে ভীম বাহাদুরের কুঠি থেকে টেনে নিয়ে আসবো। সেই টাকা আজও জমছে। একটা বছরেরও উপর হতে চলল। চা বাগানে চাপাতি তুলতে তুলতে গৌরী মায়া অন্তত 20 বার টাকার হিসেবটা করবার চেষ্টা করে। কত টাকা জমল প্রেম বাহাদুরের এতদিনে। কাজের মধ্যে ফাঁক পেলে, ফাঁকি মারতে পারলে শিরীষ গাছের তলায় বসে টাকার হিসেবটা করবার চেষ্টা করে গৌরী মায়া। 150 টাকা জমাতে প্রেম বাহাদুরের কতদিন লাগবে? 1 বছর তো হতে চলল, আরো 2-4 মাস নাকি। বাতি পয়সা পাবার দিন ফুরিয়েছে এখন, রোজগার কম, দেরি হবে হয়তো। তা হোক, তবু গৌরী মায়া অপেক্ষা করবে। করেছে এতদিন, এখন আর পারে না। তাছাড়া একই, আজকাল প্রায় রাত্রে কুটির বাইরে সেই পুরনো ইশারায় পাখির ডাক ডেকে প্রেম বাহাদুর ওকে বাড়ির বাইরে টেনে আনে। কিন্তু আশ্চর্য, প্রেম বাহাদুর থাকে না। তার বদলে অন্য কোনো পাহাড়ি, কর্ণবীর, দল বাহাদুর, এমনি সব বদমাস লোকজন। প্রেম বাহাদুরকে বললে বলে, তুই ভুল শুনেছিস, আমি ডাকিনি, পাখি ডেকেছিল। গৌরী মায়া নিজের কানকে অবিশ্বাস করতে পারে না, আবার বিশ্বাসও করতে পারে না। ভাবে কুঠির বাইরে যাবে না, ডাকুক পাখি। কিন্তু ডাক শুনলে থাকতে পারে না। মনে হয় আজ আর পাখি নয়, প্রেম বাহাদুরই ডাকছে। কদিন পরে আবার সেই ডাক, বনরাত পাখির ডাক, কিরিচিক কিরিচিক। কপিটা জ্বলছিল, ভীম বাহাদুর ঘুমোচ্ছে, তার পিঠ লিপটে সেই শয়তানের বাচ্চাটা। গৌরী মায়া উঠল, কান পেতে ডাকটা শুনল। প্রেম বাহাদুরের ইশারাই, পাখির ডাক নয়। তবু একবার মনে হলো যাবে না গৌরী মায়া। যদি আজও না প্রেম বাহাদুর এসে থাকে। বসেই ছিল গৌরী মায়া, উঠছিল না। কুপিটা দেখছিল, কুপির সেই আলো। কিন্তু ডাকটা থামল না, বেড়েই চলল, বারবার, থেকে থেকে। শেষ পর্যন্ত যেন পাগল হয়ে। কোনোদিন এমনভাবে আর প্রেম বাহাদুর ডাকেনি তো। গৌরী মায়া উঠল, কুপিটা আজ ফোঁ দিয়ে নিভিয়ে দিয়ে কুটির বাইরে চলে এলো।
সেই ঝাপসা জ্যোৎস্না, গাছগাছালির ছায়া, মেড়া টপকে পাথর ডিঙিয়ে, কাঠের গুঁড়িতে লাফিয়ে লাফিয়ে ঠাকুর গাছের তলায় এসে দাঁড়ালো গৌরীমায়া। না, প্রেম বাহাদুর নেই। খানিক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো গৌরীমায়া। আজও সে কি ভুল করল? এত শোনবার পরও, এত খুঁটিয়ে খুঁটিয়ে কান খাড়া করে থাকবার পরও। গৌরীমায়া ফিরছিল। দূর থেকে আবার সেই পাখির ডাক। কি যে হলো গৌরীমায়ার! যেদিক থেকে শব্দটা আসছিল ছুটল সেদিকে। গাছতলা ফাঁকা, কেউ নেই। ডাকটা এবার আরও একটু দূরে শোনা গেল। রোগ চেপে গেছে গৌরীমায়ার। কাঠকুটো, পাথর কাঁটা গৌরীমায়া এড়িয়ে পেরিয়ে ডিঙিয়ে এগিয়ে গেল। প্রেম বাহাদুর নেই। অন্য একজন ছিল, বচন বাহাদুর, ব্যবসাদার আর সর্দার পাহাড়িদের। বচন বাহাদুর খপ করে ধরে ফেলল গৌরীমায়াকে। মুখে চাপটে নয়, হাতের মুঠোয়। গৌরীমায়া চমকে উঠেছিল। হাত ছাড়িয়ে পালাবার জন্যে মুরগি যেমন ছটফট করে তেমনই করে ধরপড় করছিল গৌরীমায়া। বচন সর্দার মুঠোটা জোর করে যেন কবজির মধ্যে গোটা গৌরীমায়াকেই ধরে ফেলল। বিস্মৃতর একটা গালাগাল দিল গৌরীমায়ার এই ছটপটানি দেখে। হাত দিয়ে মুখটা চাপা দিতে দিতে বচন সর্দার হাসছিল আর বলছিল, প্রেম বাহাদুরকে এই পাখির ডাক ডাকবার জন্যে 50টা টাকা দিতে হয়েছে। আরও 50 কিনা লাগবে এই মোট বইতে, গাড়ি ঘোড়ার ভাড়া, তারপর না। গৌরীমায়া হঠাৎ তার ছটফটানি বন্ধ করে কেমন যেন স্থির হয়ে গেল। কানের কাছে রাত পাখির ডাকটা এতদিন পরে স্পষ্ট হয়ে ধরা পড়েছে। গৌরীমায়া চারপাশে তাকিয়ে তাকিয়ে ঝাপসা জ্যোৎস্নায় কাউকে যেন দেখবার চেষ্টা করছিল। শেষ হলো আজকের গল্প, বিমল করের লেখা ছোট গল্প রাত পাখির ডাক। প্রেম বাহাদুর গৌরীমায়ার বিশ্বাস ভঙ্গ করেছে, তাকে ধোঁকা দিয়েছে। অচিরেই এইভাবে অনেক গৌরীমায়ার বিশ্বাস নষ্ট হয়ে যায় অনেক কাপুরুষ প্রেম বাহাদুরদের জন্যে। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত পেলে অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত উৎসাহিত হই। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। বিমল করের আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি। যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনে নিতে পারেন। বিশেষ করে বলবো, বিমল করের লেখা গল্প ডাক অসাধারণ একটি গল্প। শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।